Dear students, today I'm going to take a class on your grammar syllabus, and the topic that I have selected today is completing sentence, and I will talk about some rules of completing sentence, and you should try to pay attention to my lecture, and I will mingle my lecture in both Bangla and English for your better understanding, but you should try to pay attention to the rules that I will discuss one after another, and if you pay attention to these rules, it will be very much helpful for you to take preparation for completing sentence and answer in your question paper. So the first rule that I'm going to discuss today is it is time, it is high time and subject. যদি একটা সেন্টেন্সের মধ্যে it is time এবং it is high time থাকে, it is time মানে হচ্ছে উপযুক্ত সময় আর it is high time হচ্ছে যথোপযুক্ত সময়, এবং তারপরে যদি সাবজেক্ট থাকে, এইটুকু যদি থাকে তাহলে তোমাকে কি করতে হবে সেটা একটু খেয়াল করো। প্রথমে তুমি এইটুকু তোমার দেওয়া থাকবে। কমপ্লিটিং সেন্টেন্স মানে কি? কমপ্লিটিং সেন্টেন্স মানে হচ্ছে অর্ধেকটা দেওয়া থাকবে এবং বাকি অর্ধেকটা তোমাকে নিয়ম অনুযায়ী পূরণ করতে হবে, এবং সেই নিয়ম অনুযায়ী পূরণ করার ক্ষেত্রে এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এবং তারপরে দেখা গেল সাবজেক্ট দেওয়া আছে, এটুকু দেওয়া আছে, এরপরে আর কিছু না। তো কি করতে হবে তখন যেটি করতে হবে, এই সাবজেক্টের পরে মূল ভার্বের প্রেজেন্ট, মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তাহলে একটু খেয়াল করো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দেওয়া আছে, এরপরে সাবজেক্টটা দেওয়া আছে, বাকি আর কিছু দেওয়া নেই। সেক্ষেত্রে কি করতে হবে, এই সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। মূল ভার্বের কিন্তু তোমরা সকলেই জানো, যেহেতু তোমরা এসএসসি পাস করে এসেছো, মূল ভার্বের তিনটি ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কি করতে হবে, এখানে পাস্ট ফর্ম করতে হবে। পাস্ট ফর্মের পরে অবজেক্ট অথবা এক্সটেনশন, ইচ্ছা করলে তুমি দুটোকে একসাথে ব্যবহার করতে পারবে। এখন যদি আমি একটা উদাহরণ দেই, যেমন ইট ইজ টাইম, এরপর আমি দিলাম উই, মনে করো এটুকু দেওয়া আছে, ইট ইজ টাইম দেওয়া আছে, উই দেওয়া আছে, আর কিছু নাই। তাহলে কি করতে হবে, নিয়ম অনুযায়ী একটি মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হবে। সেই মূল ভার্বটা যেটি অর্থবোধক, যেমন আমি যদি বলি যে কোনো মূল ভার্বের, যদি বলি ইট ইজ টাইম উই ওয়েন্ট, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। তারপর আমি কি করলাম, আমি দিলাম একটা এক্সটেনশন দেয়ার। তাহলে ইট ইজ টাইম উই ওয়েন্ট দেয়ার, উপযুক্ত সময় আমরা সেখানে গিয়েছিলাম। যদি কেউ লেখে ইট ইজ টাইম, যদি এরকমটা কেউ লেখে ইট ইজ হাই টাইম দে স্টার্টেড দা ওয়ার্ক, যদি কেউ এরকমটা লেখে ইট ইজ হাই টাইম, যথোপযুক্ত সময়, দে স্টার্টেড দ্য ওয়ার্ক, তারা কাজটি শুরু করেছিল। খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই কিন্তু এই সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। অবশ্যই পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, প্রেজেন্ট বা পাস্ট পার্টিসিপল অ্যালাউড না। এটি তাহলে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের প্রথম নিয়ম। আমি পর্যায়ক্রমে আজকে একটি লেকচারের মধ্যে যে সব নিয়ম আলোচনা করবো বিষয়টা এরকম নয়, কিন্তু আজকে আমি কয়েকটি নিয়ম আমি আলোচনা করছি আজকের এই লেকচারটিতে। তার মধ্যে প্রথম নিয়মটা আমি আলোচনা করে ফেললাম। এরপর আমরা আসি দ্বিতীয় নিয়মে। যদি আমরা দেখি যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে টু আছে, অর্থাৎ ইনফিনিটিভ, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ, টু আছে, আর কিছু নেই। যদি এমনটি হয়, সাবজেক্ট আগেটা ছিল সাবজেক্ট আর এখানে আছে টু, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে নিয়মটা হচ্ছে প্রথমে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই দুটোর যে কোনো একটা থাকবে, এরপর টু এই পর্যন্ত দেওয়া থাকবে। তারপরে কি করতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম,
এরপর অবজেক্ট বা এক্সটেনশন। পার্থক্যটা একটু খেয়াল করতে হবে তোমাদেরকে। পার্থক্যটা দেখো, আগের নিয়মটাই ছিল কি, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ছিল in the previous rule, but in the present rule you will find two instead of subject. সাবজেক্টের পরিবর্তে এখানে কি আছে, টু আছে। সেক্ষেত্রে কি করতে হবে, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পরে যে টু থাকবে, তারপরে কিন্তু আগের নিয়মে মূল ভার্বের পাস্ট ফর্ম ছিল, এই নিয়মে কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। এখানে কিন্তু যদি পাস্ট ফর্ম কেউ ব্যবহার করে থাকে তাহলে কিন্তু সে জিরো পাবে। এবং তারপরে অবজেক্ট এক্সটেনশন দুটো ব্যবহার করা যেতে পারে, অথবা দুটোর মধ্যে যে কোনো একটাও ব্যবহার করা যেতে পারে। যেমন আমরা যদি বলি ইট ইজ টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। যদি আমরা দেখি যে ইট ইজ টাইম টু পর্যন্ত দেওয়া আছে, তাহলে আমরা কি করলাম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম ফিনিশ, তারপরে দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট ব্যবহার করলাম। যদি আমরা বলি ইট ইজ টাইম, it is high time to go there, it is high time to go there. তো এখন এই যে দুটো নিয়ম আমি আলোচনা করলাম, এখন কেউ কেউ প্রশ্ন করতে পারে যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম এর পরে সাবজেক্ট থাকলে আমি মূল ভার্ব পাস্ট ফর্ম ব্যবহার করলাম, আর টু থাকলে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলাম, তারপরে অবজেক্ট এক্সটেনশন ব্যবহার করলাম। কিন্তু যদি এমন হয় যে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম দেওয়া আছে, টুও দেওয়া নাই, সাবজেক্টও দেওয়া নাই, তখন কি হবে, তখন কিন্তু একজন স্টুডেন্ট এই সাবজেক্টের নিয়মেও যেতে পারে, সাবজেক্টটা ব্যবহার করলে মূল ভার্বের পাস্ট ফর্ম করে সেই নিয়মেও যেতে পারে, আবার ইচ্ছা করলে টু ব্যবহার করে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে সে কিন্তু এই নিয়মেও যেতে পারবে। তখন কিন্তু তার একটা স্বাধীনতা থাকবে, কিন্তু সেই স্বাধীনতা কিন্তু এই দুটো নিয়মের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে, অন্য কোনো ভাবে কিন্তু দেখা যাবে না। তো আমি মনে হয় 2 নম্বর নিয়মটা আলোচনা শেষ করতে পেরেছি। আমরা এবার 3 নম্বর নিয়মে আসি। 3 নম্বর নিয়ম, যদি উড ইউ মাইন্ড, যদি আমরা দেখি যে সেন্টেন্সের মধ্যে উড ইউ মাইন্ড রয়েছে, এমন যদি হয়, যেমন দেখা গেল উড ইউ মাইন্ড দেয়া আছে, হয়তো আর কিছু নাই, তো তাহলে কি করতে হবে, উড ইউ মাইন্ডের পরে সব সময় মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন এবং একটি প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রথমে উড ইউ মাইন্ড যদি থাকে, তাহলে উড ইউ মাইন্ডের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, খেয়াল করতে হবে মূল ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। এরপরে কি অবজেক্ট বা এক্সটেনশন, অথবা দুটো ব্যবহার করা যাবে। যেমন আমরা যদি বলি উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং, উড ইউ মাইন্ড সিঙ্গিং এ সং কি হলো, উড ইউ মাইন্ডের পরে মূল ভার্ব আমরা ব্যবহার করলাম, মূল ভার্বের সাথে আইএনজি ব্যবহার করলাম সিঙ্গিং, এরপর তার সাথে মিলিয়ে আমরা একটা অবজেক্ট ব্যবহার করলাম। যদি কেউ লেখে যে উড ইউ মাইন্ড রিডিং দা বুক, এখানে আমরা যেহেতু রিডিং ব্যবহার করেছি, তাহলে রিডিং এর সাথে দি বুক হচ্ছে মিলবে। কিন্তু কেউ যদি উড ইউ মাইন্ড রিডিং দা নভেল লেখে, অথবা রিডিং দা পোয়েম লেখে, কোনো অসুবিধা নাই, কারণ রিডিং এর সাথে পোয়েম, বুক, নভেল যে কোনোটা ব্যবহার করা যাবে। সিঙ্গিং এর সাথে যেরকম এ সং ব্যবহার করা হয়েছে, কিন্তু শর্তটা হচ্ছে উড ইউ মাইন্ড যদি থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করে এরপর তার সাথে অবজেক্ট বা এক্সটেনশনটা ব্যবহার করতে হবে। এটি কিন্তু যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স আমরা আলোচনা করছি, কিন্তু আসলে কিন্তু এটি কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম শুধু না, এটি কিন্তু গ্রামারের নিয়ম। যে কোনো জায়গায় আমরা যদি কমপ্লিটিং সেন্টেন্স এটা পাই, তাহলে এই নিয়ম আমরা ব্যবহার করব। আবার যদি কেউ যদি অন্য কোথাও নিয়মটা সেন্টেন্স লিখতে যায়, তাহলে কিন্তু তাকে কিন্তু একই নিয়ম ব্যবহার করতে হবে, কারণ এটা কিন্তু আসলে কমপ্লিটিং সেন্টেন্সের নিয়ম বলে কিছু না, এটি কিন্তু গ্রামারের নিয়ম। এবং এই গ্রামারের নিয়ম ইংরেজিতে লেখার সময় সব ক্ষেত্রে কিন্তু মেনটেন করতে হবে, এর কোনো ব্যতিক্রম করা চলবে না। আমরা যদি 4 নম্বর নিয়মে যাই, সেক্ষেত্রে আমরা দেখবো যে যদি উড ইউ লাইক থাকে, উড ইউ লাইক যদি ব্যাপারটা এরকম থাকে যে উড ইউ লাইক দেয়া আছে সেন্টেন্সের মধ্যে, অন্য কিছু নাই, বাকি অংশ আমাকে পূরণ করতে হবে। যে যদি কমপ্লিটিং সেন্টেন্স অর্ধেক দেওয়া থাকবে, বাকি অর্ধেক পূরণ করতে হবে। তো কি করতে হবে, প্রথমে উড ইউ লাইক দেওয়া থাকবে, এরপরে টু, এরপরে মূল
ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তাহলে উড ইউ লাইক এর পরে কি হবে, টু ব্যবহার করা হবে, এরপরে কি করতে হবে, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট এক্সটেনশন। যদি আমরা এরকম লিখি উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু হেল্প মি, তাহলে কি হচ্ছে এখানে উড ইউ লাইক পর্যন্ত দেওয়া ছিল, তারপর আমি টু ব্যবহার করলাম, এরপর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। তাহলে উড ইউ লাইক ব্যবহার করলে এরপর টু আসবে, তারপরে কি হবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে কি অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে উড ইউ লাইক টু হেল্প মি, আমরা যদি বলি উড ইউ লাইক টু would you like to come now, would you like to come now, তাহলে আমরা বুঝতে পারি যে would you like যখন থাকবে তখন তারপরে টু ব্যবহার করতে হবে, এরপর মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। এটা হচ্ছে 4 নম্বর নিয়ম। আমরা যদি এর পরের নিয়মটা যাই, would you please অথবা could you please। তো would you please could you please এর নিয়মটা হচ্ছে এরকম যে যখন would you please বা could you please থাকবে তখন would you please could you please এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এবং তার সাথে অবজেক্ট বা এক্সটেনশন। আমরা আগের নিয়মটা 4 নম্বর নিয়ম কি দেখেছিলাম, would you like এর পরে টু ছিল, আর এখানে কি would you please could you please এর পরে কিন্তু কোনো টু থাকবে না। আবার would you mind এর মধ্যে যেরকম মূল ভার্বের সাথে আইএনজি ছিল সে আইএনজিও কিন্তু হবে না, কি হবে would you please could you please এর পরে মূল ভার্বের সরাসরি প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে এবং তারপরে কি অবজেক্ট বা এক্সটেনশন। যেমন আমরা যদি বলি could you please help me, এখানে আমরা কি পেলাম would you please এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম পেয়েছি, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন পেয়েছি। তাহলে আমরা 3, 4 এবং 5 একটু তোমরা খেয়াল করো। 3 নম্বর নিয়মটা ছিল would you mind এবং সেখানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, আর 4 নম্বর নিয়মে would you like তারপরে কিন্তু টু এর পরে টু হয়েছে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, আর 5 নম্বর নিয়মে would you please could you please এর পরে সরাসরি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং এর সাথে অবজেক্ট বা এক্সটেনশন। আজকের লেকচারে আমি আরেকটি নিয়ম আলোচনা করব, কারণ একটি লেকচারে অনেক বেশি নিয়ম আলোচনা করলে তোমাদের জন্য সেটি বোধগম্য হবে না। আমি কয়েকটি লেকচার দিয়ে আমি কিন্তু এই কমপ্লিটিং সেন্টেন্স আমি শেষ করব। তো 6 নম্বর এবং আজকের জন্য সর্বশেষ যে নিয়মটি সেটা হচ্ছে উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টুর অর্থ হচ্ছে উদ্দেশ্যে, এটা আমরা অন্য জায়গায় রাইট উইথ ভার্ব অথবা আমরা কানেক্টর সেখানে কিন্তু আমরা পাবো। তো উইথ এ ভিউ টুর ক্ষেত্রে যেটা হবে উইথ এ ভিউ টুর পরে যেখানে উইথ এ ভিউ টু থাকবে তারপরে কি করতে হবে মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এখানে কিন্তু কোনো প্রশ্নবোধক চিহ্ন হবে না। যেমন আমরা যদি বলি হি ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু গেটিং হায়ার স্টাডি। এখানে দেখো উইথ এ ভিউ টুর পরে কি হলো would you mind এর মতোই উইথ এ ভিউ টুর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হলো, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন হলো। এবং এখানে would you mind আর উইথ এ ভিউ টুর মধ্যে পার্থক্যটা হচ্ছে এই would you mind টা সেন্টেন্সের শুরুতে হবে, এটা কিন্তু মাঝখানে কখনো would you mind ব্যবহার করা যাবে না। কিন্তু উইথ এ ভিউ টুটা কিন্তু সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হতে পারে, মাঝখানে ব্যবহৃত হতে পারে। যেমন এই সেন্টেন্সটা এভাবে হতে পারতো উইথ এ ভিউ টু গেটিং হায়ার স্টাডি হি ওয়েন্ট দেয়ার। তাহলে পার্থক্যটা কি would you mind এবং উইথ এ ভিউ টুর মধ্যে? দুটোর মধ্যেই মূল ভার্বের সাথে আইএনজি আছে, কিন্তু একটা কিন্তু সেন্টেন্সের শুরুতেই শুধু ব্যবহৃত হতে হবে would you mind টা, কিন্তু উইথ এ ভিউ টু সেন্টেন্সের মাঝখানে অথবা শুরুতে যে কোনো জায়গায় ব্যবহৃত হতে পারে।
তো আজকে যে 6টা নিয়ম আমরা আলোচনা করলাম, এই 6টা নিয়ম তোমরা মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে দেখবে, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, নিজেরা কিছু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবে, তাহলে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স যেরকম তোমরা পারবে, আবার কিন্তু ইংরেজিতে লেখার যে দক্ষতা তোমাদের স্কিল, that skill will also be developed, and the ultimate target is that you should try to develop your writing skill. And if you do not have the capacity to develop your writing skill in English, then it will not be helpful in your further study, in your future study. And therefore I hope you should try to pay attention to these 6 rules and to get the guidelines for improving your writing skill. Thanks to all of you for your patient hearing.